এখন সংবিধান যদি বাতিল হয়, এই পুরো সিস্টেম কিন্তু বিপাকে পড়ে যায়। ১ম বিপাকে কারা পড়ে? তাদের যে স্টেক হোল্ডার যারা আছে, বৈষম্য বিরোধী আন্দোলনে যারা স্টেক হোল্ডার আছেন, তারা সবাই হলো বিপদে পড়ে। বৈষম্য বিরোধী শক্তি বলতে আমরা যাদেরকে বুঝতেছি, তারা যে অন্য কারো দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, সেটা কিন্তু এখন আর জনগণের বুঝতে আর কোনো দ্বিধা রইল না। এই পরিবর্তনে তারা খুবই ওতপ্রোতভাবে জড়িত। অতএব তাদের যেকোনো পদক্ষেপ, তাদের চিন্তাভাবনা একেবারেই কিন্তু দুর্বল, ফেলনা বা অযৌক্তিক এরকম কোনো ভাবার কোনো মনে হয় সুযোগ নেই। এই যে ডিপ স্টেট কাজ করছে কিনা পেছন থেকে কোনো দল, সংগঠন বা ব্যক্তি বা কোনো রাষ্ট্র তাদের পেছন থেকে কাজ করছে কিনা এটা বলা তো মুশকিল। আগামী 15ই জানুয়ারির মধ্যে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করতে হবে অন্তর্বর্তী সরকারের প্রতি যে দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি। এই বিষয়ে আপনি কি বলবেন? 15 দিনের মধ্যে জুলাই ঘোষণাপত্র সরকারকে ঘোষণা করতে হবে। এবং এর আগে আমরা যেটা দেখেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেছিল যে তারাই ঘোষণাপত্র ঘোষণা করবে জুলাই বিপ্লবের, এবং পরবর্তীতে তার সেই দিন সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল এটি একটি প্রাইভেট ইনিশিয়েটিভ। ঠিক তার পরের দিন আমরা দেখতে পারলাম যে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারাই ঘোষণা করবে। এই বিষয়ে কি বলবেন আপনি? ধন্যবাদ। আলোচনায় বাংলাদেশ বছরের শেষ অনুষ্ঠানে টিবিএন এর সকল দর্শককে ধন্যবাদ। টিবিএন এ যারা কলাকৌশলী আছেন তাদের সবাইকে ধন্যবাদ। সো আপনি যেই বিষয়টি নিয়ে আলোচনা করছেন সেটি তো গতকাল মাঝরাত পর্যন্ত অনেক বেশি আলোচনার একটা বিষয় ছিল। অনেক বেশি পরিবর্তন এবং অনেক বেশি চেঞ্জেস এর মধ্য দিয়ে আমরা দেখলাম যে সবাই গেছেন। সো বৈষম্য বিরোধী যারা আছেন তারা যখন প্রথমে ঘোষণা দিলেন যে একটা জুলাই তারা একটা প্রোক্লেমেশন অফ রেভলিউশন করবেন, তখনই আসলে চারদিকে এক ধরনের একটা হইচই পড়লো যে আসলে তারা কি বলতে চাচ্ছেন। তো তারা কয়েকটা বিষয় তাদের ঘোষণা দেওয়ার আগে তারা কয়েকটা বিষয় এনেছেন। এর মধ্যে একটা বড় বিষয় ছিল যে সংবিধান তারা হলো বাতিল করতে চান। তারা একটা বিপ্লবী সিস্টেমের মধ্যে আসতে চান। এখন সংবিধান যদি বাতিল হয়, এই পুরো সিস্টেম কিন্তু বিপাকে পড়ে যায়। ১ম বিপাকে কারা পড়ে? তাদের যে স্টেক হোল্ডার যারা আছে, বৈষম্য বিরোধী আন্দোলনে যারা স্টেক হোল্ডার আছেন, তারা সবাই হলো বিপদে পড়ে। তাদের একটা জোট প্রচেষ্টা ছিল যে সরকারে, বিশেষ করে রাষ্ট্রপতিকে তারা হলো যে অপসারণ করতে চান। রাষ্ট্রপতি যদি অপসারিত হয়, তাহলে পুরো সিস্টেম আবার আরেক দফা হলো যে বিপদে পড়ে। সো এখানে আমি যেটা বলবো যে এখানে আপনারা যেটা খেয়াল করবেন, এই পুরো ইনসিডেন্টের মধ্য দিয়ে, আমি একটা ইনসিডেন্ট বলতেছি এই কারণে যে তারা ব্যাপকভাবে প্রচার করেছিল তারা একটা ঘোষণা দিবে এবং মাঝরাতে সেটা তারা চেঞ্জ করলো। তারা বলল যে তারা আর ঘোষণা দিচ্ছে না। এটাতে একটা জিনিস প্রমাণ হচ্ছে যে দেশ আসলে চালাচ্ছে ডিপ স্টেট। বৈষম্য বিরোধী শক্তি বলতে আমরা যাদেরকে বুঝতেছি, তারা যে অন্য কারো দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, সেটা কিন্তু এখন আর জনগণের বুঝতে আর কোনো দ্বিধা রইল না। এই বিষয়টা ক্লিয়ার হলো যে তাদেরকে কেউ না কেউ নিয়ন্ত্রণ করছে, অথবা কোথাও না কোথাও একটা নেগোসিয়েশন হচ্ছে সরকারের সাথে, অথবা সরকারের সাথে সংশ্লিষ্ট অন্যান্য পক্ষগুলোর সাথে একটা নেগোসিয়েশন হচ্ছে। তো এই নেগোসিয়েশনটা একদিক থেকে ভালো হয়েছে এ কারণে যে আমরা আসলে গত ৫ মাসে অনেকগুলো জটিলতার মধ্য দিয়ে গেছি। আপনি যদি আইন এবং শাসন ব্যবস্থার দিকে তাকান, প্রায় ১৩৬১টা মার্ডার হয়েছে, ২৫৫র মতো বা ৩৫৫র মতো হলো যে অপহরণ হয়েছে গত ৫ মাসে। সো আইন শৃঙ্খলার এরকম পরিস্থিতির মধ্যে যদি রাষ্ট্র আবার একটা ঝুঁকিপূর্ণ জায়গায় চলে যায়, তাহলে সেটা নিশ্চয়ই অনাকাঙ্ক্ষিত একটা অবস্থা হবে। সুতরাং তারা আগামী ১৫ তারিখে কি ঘোষণা দিবেন সেটা তারা এখন ১৫ দিন সময় পেল। সেখানে সরকার এবং সরকারকে যারা নিয়ন্ত্রণ করছে, আমরা এর মধ্যে বিএনপিকে আমরা একটু ভিন্নভাবে বক্তব্য দিতে শুরু করেছে এমনটা দেখেছি। সুতরাং তারা তাদের পক্ষগুলোর মধ্যে এখন একটা আলোচনা করতে পারবে এবং এই আলোচনাটা তারা আগে করলেই ভালো হতো। এই যে বারবার তারা হুঁচট খাচ্ছে মানে কি, যেহেতু সরকার তাদের নিয়ন্ত্রণে, এরকম ভাবে হুঁচট খেলে কিন্তু পুরো জাতি হুঁচট খায়। সো এই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে নতুন করে ঘোষণা দেওয়ার মতো, তারা তো তাদের কথা অনেকবারই বলেছে। এখন যেটা হচ্ছে যে আসলে
নির্বাচন কবে হবে সেটা নিয়ে যখন আমরা পুরো জাতি একটু একটু করে এগুচ্ছে, ভাবনা চিন্তা এগুচ্ছে, তখনই তারা এরকম একটা পজিশন নিয়েছে। এটা আমার কাছে মনে হয় যে জাতির জন্য একটা অশনি সংকেত। এবং এটা আসলে কারা নিয়ন্ত্রণ করছে, কারা এই বিষয়টা দিয়ে তাদের কি মেসেজ দিতে দিতে চাচ্ছে, সেটা আমার কাছে মনে হয় খুবই ক্লিয়ার হওয়া দরকার। বাট আপাতত এটা না হওয়াতে পুরো রাজনীতির জন্য এবং জাতির জন্য ভালোই হলো বলে মনে করি আমি। জি, আপনাকে ধন্যবাদ তানভীর হোসেন। আমি আবারও আসবো আপনার কাছে। সিরাজুল ইসলাম, একই বিষয় আপনার কাছে একটু যেতে চাই। এই পুরো বিষয়টিতে আমি আর প্রশ্নটি আবারও করছি না আপনার কাছে, এই পুরো বিষয়টি নিয়ে আপনি কি বলতে চান? না, ধন্যবাদ আশফাক, আপনাকে আজকের বছরের সর্বশেষ টক শোতে আমন্ত্রণ জানানোর জন্য। এবং আমি তানভীরের মতো একইভাবে টিভিএন এর দর্শক শ্রোতা সবাইকে, কলাকুশলী এর পরিচালনার দায়িত্বে যারা সবাইকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আপনি যে বিষয় নিয়ে আলোচনা শুরু করেছেন সেই বিষয়ে আমি বলি যে প্রশ্ন যদি এই এই তানভীর ভাই তো দীর্ঘ আলোচনা, খুব উনি চমৎকার আলোচনা করেন। চমৎকার আলোচনার পরে যদি আরেকটু মানে এর আ ডান বাম আশপাশ আরো কিছু যদি জানতে চাইতেন তাহলে আলোচনা করতে ভালো হতো। তো তারপরেও আমি যা বলি সেটা হচ্ছে যে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করার কথা ছিল এবং সেখান থেকে তারা সরে গেল। এই সরে যাওয়াটা একটা দিক দিয়ে একটা দিক দিয়ে আ ভালো হলো আমার কাছে মনে হচ্ছে যা, সেটা হচ্ছে যে আ যেটা আজকে আসতো হয়তো এটা ১৫ই জানুয়ারি যদি বা ১৫ দিন পরে যদি এটা করা হয়, তাহলে হয়তো আরো জুৎসই লাগসই হয়ে আরো কায়দা কানুন করে আসবে। যে ঘোষণা থেকে হয়তো আরো ভালো কিছু, আরো গঠনমূলক কিছু পাওয়া যাবে। যদি জুলাই প্রক্লেমেশন যদি এই বিষয়টা যদি বড় কিছু হয়ে থাকে আমাদের রাষ্ট্র পরিবর্তনের ক্ষেত্রে, যদি ইতিবাচক কোনো কিছু এনে থাকে, যেহেতু যারা আ আ এই যে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছে এবং তাদের ভূমিকার কারণে বাংলাদেশে একটা বিরাট পরিবর্তন হয়ে গেল। এই পরিবর্তনে তারা খুবই ওতপ্রোতভাবে জড়িত। অতএব তাদের যেকোনো পদক্ষেপ, তাদের চিন্তাভাবনা একেবারেই কিন্তু দুর্বল, ফেলনা বা অযৌক্তিক এরকম কোনো ভাবার কোনো মনে হয় সুযোগ নেই। জি, এবং সিরাজুল অনেক ইসলাম, আমি একটু পরিবর্তন। প্রশ্ন রাখি আপনার কাছে। এই যে তানভীর হোসেন যেমনটা বলছিলেন যে সরকারের পেছনে অথবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পেছনে কোনো ডিপ স্টেট কাজ করছে কিনা এমন সন্দেহ প্রকাশ করছেন। এই বিষয়টি আপনি কি মনে করেন কোনো ডিপ স্টেট কাজ করছে, অথবা পেছন থেকে অন্য কেউ, কোনো দল, সংগঠন অথবা কেউ কি আসলে কলকাঠি নাড়ছে তাদের এই কাজগুলো করানোর জন্য অথবা উদ্বুদ্ধ করার জন্য? এবং সেটা হলে সেটা কি ভালো হচ্ছে না রাষ্ট্রের জন্য খারাপ হচ্ছে, এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? এই যে ডিপ স্টেট কাজ করছে কিনা পেছন থেকে কোনো দল, সংগঠন বা ব্যক্তি বা কোনো রাষ্ট্র তাদের পেছন থেকে কাজ করছে কিনা এটা বলা তো মুশকিল। কারণ কে কার দ্বারা নিয়ন্ত্রিত হয় সেটা তো একেবারে ভেতরের কথা, গভীরের কথা। কিন্তু আমরা বাইরে থেকে যা বুঝি সেটা হচ্ছে যে, যেহেতু এই যে ছাত্র আন্দোলনের নেতা যারা সমন্বয়ক, এদের অনেকেরই কিন্তু পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নেই বা কারো আছে। তারপরেও তারা কিন্তু খুব সিনিয়র লেভেলের কেউ না। এবং রাষ্ট্র পরিচালনা বা দল পরিচালনা অনেক বেশি দক্ষ, যোগ্য, অনেক বেশি অভিজ্ঞতা সম্পন্ন এমনটা না। সেক্ষেত্রে তাদের পেছনে আ বা থাকতেই পারে। শুধু তাই না, যারা রাষ্ট্র পরিচালনা করে তাদেরও পেছনে তো কেউ থাকে। অর্থাৎ আ আ সেটা প্রকাশ্যে অপ্রকাশ্যে ২ রকম ভাবেই থাকে। যেমন প্রকাশ্যে থাকে কি? বিরোধী দলের পক্ষ থেকে ছায়া সরকার করা হতে পারে। এই ছায়া সরকার বেসিক্যালি তাদেরকে কিন্তু অনেক অনেক ক্ষেত্রে গাইডলাইন দেয়, করে, ডিকটেশন দেয় যে এইভাবে না এইভাবে, এইটা না এইটা, এইভাবে করতে হবে ইত্যাদি, ইত্যাদি। এটা গেল প্রকাশ্যের কথা। আর অপ্রকাশ্য অর্থাৎ পেছন থেকে যারা, তারা তো ধরা-ছোঁয়ার বাইরে বা আড়ালে আবডালে থাকে অপ্রকাশ্য যেহেতু। সেক্ষেত্রে থাকতেই পারে। এবং আমি মনে করি না যে সেটা আ নেগেটিভ কোনো কিছু বা ক্ষতিকর কোনো কিছু। বরং আমি বলব যে যারা দেশের পরিবর্তন চায়, আমি যে পরিবর্তনটা ঘটেছে দেশে, এই পরিবর্তনটাকে আমি ব্যক্তিগতভাবে খুবই ইতিবাচক পরিবর্তন মনে করি। এটা কাঙ্ক্ষিত, প্রয়োজন ছিল। সেই প্রয়োজন এবং কাঙ্ক্ষিত এবং ইতিবাচক পরিবর্তন আমার দৃষ্টিতে যেহেতু, অতএব আমি বলব যে এই পরিবর্তনটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেমন সরকার গঠিত হয়েছে, তেমনি কিন্তু এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারাও কিন্তু কাজ করছে। সেক্ষেত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের
এই নেতারা যেহেতু জুনিয়র, বয়সও কম বা অভিজ্ঞতা রাষ্ট্র পরিচালনা বা পলিটিক্সের ভেতরের অনেক কিছু তারা হয়তো জানে না, বোঝে না। সেক্ষেত্রে পেছন থেকে যদি কেউ গাইডলাইন দেয় বা ডিক্টেট করে, ওই যে ছায়া সরকারের মতো, ছায়া সরকার প্রকাশ্যে, অপ্রকাশ্যে পেছন থেকে যারা যদি এরকম গাইডলাইন দেয়, ডিক্টেট করে, ডিক্টেশন দেয় এবং তাদেরকে এগিয়ে যাওয়ার জন্য বা পরামর্শ দিয়ে যে এই পরিবর্তন না, এই পরিবর্তন আনা দরকার, এই পরিবর্তন না, এই পরিবর্তন আনা দরকার, এরকম কোনো কিছু থাকে, আমি মনে করি না যে সেটা খারাপ কিছু। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।